একটা এমন দুর্বল ছেলে যার কাছে কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই, মানে সত্যি সত্যি অনেক কমজোর, কিন্তু এই ছেলেটি একদিন সবাইকে বাঁচায়। গল্পের শুরুতে আমরা একটা ফ্যামিলিকে দেখি, সবাই মিলে বসে গল্প করছে। আর আজকে সবাই খুব খুশি, কারণ আজই ডিসাইড হবে তাদের ছেলের কোনো ক্লাস আছে কিনা। ছোট বোনটাও তার ভাইকে নিয়ে খুব এক্সাইটেড, এমনকি বাবা মাও ছেলেকে নিয়ে বেশ নার্ভাস। মা বলছে, হ্যাঁ রে, আমিও আমার ছেলেকে নিয়ে অনেক টেনশনে আছি, জানি না আজ কি হবে। বোনটা বলে, আরে মা, চিন্তা করো না, আমার ছোট ভাইয়ের ওপর পুরা ভরসা আছে, তার ক্লাস নিশ্চয়ই দারুণ হবে। তারপর আমাদের ক্লাসের ব্যাপারটা বলা হয়। এটা গডেসের থেকে দেওয়া হয়। যখন কোনো ছেলে মেয়ে 10 বছরের হয়, তখন গডেস তাকে একটা ক্লাস দেয়। আর এই ক্লাস দিয়ে ডিসাইড হয় যে সে বড় হয়ে কি করবে, মানে কোন কাজ করবে, কোন ব্যবসা করবে। এখন সব ছেলেমেয়েরা বাবা মায়ের সাথে একটা চার্চে চলে আসে, কারণ আজই সেই দিন যেদিন সবাই জানতে পারবে তারা ভবিষ্যতে কি হবে। সবাই এক এক করে এগিয়ে আয়, এক এক করে সবাই এগোচ্ছে। প্রিস্ট বলছে, তুমি বড় হয়ে সোনার কারিগর হবে, মানে অনেক টাকা কামাবে। আর তুমি কাঠুরে হবে। এভাবে চলতে চলতে এসে পড়ে আমাদের মেন ছেলেটার পালা। সবাই এখন এই ছেলেটাকেই দেখছে আর বলছে, এ তো সোর্ড মাস্টার আর ম্যাজিশিয়ানের ছেলে, তার ক্লাস তো নিশ্চয়ই অনেক হাই লেভেলের হবে। যেই সে এগিয়ে যায়, প্রিস্ট তার মাথায় হাত রেখে বলে, এটা খুব অদ্ভুত ব্যাপার, আমি তোমার ক্লাস পড়তে পারছি না। ছেলেটা বলে, হ্যাঁ রে, আমিও জানি, আমারও কিছু ফিল হচ্ছে না। এটা শুনে সবাই তো হতবম্ব, কারণ এই ছেলের মা বাবা দুজনেই তো ভীষণ স্ট্রং, তাহলে এর কোনো ক্লাস কেন ফিল হচ্ছে না রে। এখান থেকেই সিন চেঞ্জ হয়। ছেলেটা বাড়িতে ফিরে আসে। তার নাম এরার। সে মা বাবার সামনে সোর্ড প্র্যাকটিস করছে। মা বাবা তাকে অনেক সান্ত্বনা দিচ্ছে, যা হয়েছে যাক, ভুলে যা, শুধু বাড়ি ছেড়ে পালাস না জানো। আরে হ্যাঁ, আমি তো এমন করব না, আমি কি ছোট্ট ছেলে নাকি। এখন তার বড় বোনও এসে পড়ে। আরে ভাই, টেনশন করিস না, আমি তো সবসময় তোর সাথেই আছি। হ্যাঁ রে, আমি জানি। এরার তার পুরানো দিনের কথা বলতে শুরু করে। ছোটবেলা থেকেই আমি মায়ের সাথে প্র্যাকটিস করতাম। মা তো ভীষণ স্ট্রং ছিলেন, আমাকে এত জোরে মারতেন যে আমি কোথায় উড়ে চলে যেতাম, মা খুঁজতে খুঁজতে হিমশিম খেয়ে যেতেন। এখন সে সবাইকে বলছে, আমি ক্লাসে একদম বিশ্বাস করি না, এসব জিনিস আমার কাছে একদম ফালতু। আমি ক্লাস ছাড়াই খুব ভালো সোর্সম্যান হতে পারি। তার জন্য আমাকে আমার স্কিলের ওপর অনেক মেহনত করতে হবে, কারণ আমি স্কিলে বিশ্বাস করি, ক্লাসে না। এটা শুনে ফ্যামিলির সবাই খুব খুশি হয়ে যায় যে আমাদের ছেলে তো এত বুঝমান হয়ে গেছে। তারপর সে আবার প্র্যাকটিস করতে চলে যায়। তারপর দুইটা ছেলেকে দেখা যায় যারা সোর্ড প্র্যাকটিস করছে। দুজনেই খুব খুশি। একজন বলে, যেদিন থেকে আমাদের ক্লাস পেয়েছি শরীরটা অনেক হালকা লাগছে রে, সোর্ড চালাতে এখন অনেক সোজা, মনে হয় শরীরটা নিজে নিজেই চলছে। হঠাৎ তারা দেখে এরারও এসে হাজির। আরে ওই তো সেই ছেলে যার কোনো ক্লাসই নেই। তাতে কি হয়েছে রে, ক্লাস না থাকলেও আমি তোদের থেকে অনেক ভালো সোর্সম্যান। হ্যাঁ রে বাবা, আয় তাহলে দেখি কে জিতে। আগে বাড়ার আগে আর একটা জিনিস বলা হয়, সেটা হলো ব্লেসিং। এই ব্লেসিংগুলো গডেসের থেকে পাওয়া যায়। এরর বলে, যখন আমরা ছোট থাকি তখন গডেস আমাদের এই ব্লেসিং দেয়, এর জন্য যে কোনো অ্যাটাক থেকে অনেক সহজে বাঁচতে পারি আর ওদের পাওয়ারও অ্যাবজর্ব করতে পারি। কিন্তু যদি সামনের অ্যাটাক খুব জোরে লাগে তাহলে এই ব্লেসিংও ভেঙে যেতে পারে আর তোকে অনেক ক্ষতি হতে পারে। এখন এই দুইজনের মধ্যে একটা ফ্রেন্ডলি ব্যাটল শুরু হয়। এরর ওই ছেলেটার ওপর অনেক ভারী পড়ছে। ও বুঝে যায় যে এররের কাছে জিততে পারবে না। তখনই সে চিল্লায়, আয় রে, আর তার আরেক বন্ধু মাঠে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এরর খুব আরামে দুজনকেই সাবক শিখিয়ে দেয়, মানে দুজনকেই হারিয়ে দেয়। ওরে, তুই আমাদের সাথে চিটিং করেছিস, আমাদের অ্যাটেনশন যখন অন্যদিকে ছিল তখন অ্যাটাক করেছিস। তোরা দুজনেই ফালতু বকবক বন্ধ কর, হেরে গেছিস তো অ্যাকসেপ্ট কর না কেন। যেই এই দুই ছেলে পিছনে ফিরে তাকায় তখন সেখানে আরেকটা ছেলে দাঁড়িয়ে। এদের দেখে দুজনেই তো হতভম্ব। একজন বলে, আরে জাত, এ তো সেই ছেলে। এখন ওই নতুন ছেলেটা এগিয়ে এসে এররকে বলে, তুই সত্যি অনেক স্ট্রং রে, আমার সাথে একটা ডুয়েল করবি। এররও রাজি হয়ে যায়, কারণ সে তো পিছু হটার ছেলে না। এরর বলে, আমি তোর বাবার কথা জানি, সে সবসময় আমার মায়ের কাছে হেল্প চাইতে আসে। এটা শুনে ওই ছেলেটার রাগ চড়ে যায়। আমি জানি আমার বাবা অনেক স্ট্রং, কিন্তু তাকে যে র্যাঙ্ক দেওয়া হয়নি, যেটা তোর মাকে দেওয়া হয়েছে, সেটা আমাকে খুব জ্বালায়। এসব তোর মায়ের দোষ। আবে ওই, আমার মাকে রেসপেক্ট পায় কারণ সে অনেক স্ট্রং। তোরেতে কি সমস্যা রে? আমি এসব বকবক শুনতে চাই না, আমি শুধু তোর সাথে লড়তে রেডি। তুই যদি সোর্ড প্রিন্সেসের ছেলে হোস তাহলে তোর মধ্যে অনেক ট্যালেন্ট থাকবে। আয় তাহলে মাঠে চল, তাহলে আমিও আমার মায়ের জন্য লড়ব। এখন পরের সিনে দুজনের মধ্যে ডুয়েল শুরু হয়ে যায়। এরর ওই ছেলেটাকে খুব ভালো টক্কর দিচ্ছে। ওই ছেলেটাও দেখে শকড। সত্যি তো, এ তো অনেক স্ট্রং, আর স্কিলও দারুণ। এররও বুঝতে পারছে সামনের অপোনেন্ট এত কমজোর না, কিন্তু আমার কাছে অনেক ওপেনিং আছে, তাই আমি ওকে আরামে হারাতে পারবো। এরর যেই অ্যাটাক করে ওই ছেলে সেটা খুব সহজে ডজ করে, আর এররের ওপর একটা জোরদার অ্যাটাক করে। এরর পিছনে গিয়ে পড়ে যায়। তুই এটা কিভাবে করলি?
একসাথে 2টা অ্যাটাক। ওই ছেলে হেঁটে এসে সোর্ডটা এররের সামনে রেখে বলে, তুই এই ফাইট হেরে গেছিস, আমি একসাথে 2টা স্ল্যাশ করেছি। এরর খুব টেনশনে পড়ে যায় যে এই লোক একসাথে 2টা স্ল্যাশ কিভাবে করল। এখান থেকে সিন চেঞ্জ হয়। তার বোন তাকে তুলতে অনেক চেষ্টা করছে, কিন্তু এরর বোনকে দেখে আবার ঘুমিয়ে পড়ে। বোন বলে, আমার কাছে তোকে তোলার আরেকটা উপায় আছে, চল আমি তোকে কিস করি। আবে ওই সাইড হ, এটা কি করছিস, সাথে ফেল। দুজনেই এভাবে মজা করছে। তারপর মাকে দেখা যায়, যিনি দুজনের জন্য খাবার রেডি করে দিয়েছেন। চল খাবার রেডি। খেতে খেতে বোন এররকে বলে, আজ আবার ট্রেনিং করতে যাবি? হ্যাঁ রে, যাচ্ছি। আরে বাহ, তুই সত্যি কামাল রে, তোর কাছে কোনো ক্লাস নেই, তারপরও এত স্ট্রং আর ডেডিকেটেড। যেই বোনের বকবক আবার শুরু হয়, এরর তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার পর বোন খুব উদাস হয়ে যায়। তারপর মা তাকে নিয়ে একটা আলাদা জায়গায় চলে আসে। সেখানে অনেক ভাঙা ভাঙা শোট পড়ে আছে। মা বলে, দেখ, এরর প্রতিদিন প্র্যাকটিস করে, একটা করে শোট এনে এখানে রাখে, আর দেখ এদের অবস্থা কি হয়ে গেছে, মানে ছেলেটা অনেক মেহনত করছেলে। এটা শুনে বোনের মনের ভিতরও অনেক মোটিভেশন চলে আসে। তারপর আবার এরারকে দেখা যায় জঙ্গলে প্র্যাকটিস করছে। হঠাৎ একটা গবলিন দেখা যায় আর সেটা ঝট করে এরারের ওপর অ্যাটাক করে, কিন্তু এরার ডাবল স্ল্যাশ ব্যবহার করে এক ঝটকায় ওটাকে শেষ করে দেয়। তারপর হঠাৎ একটা ভয়ানক আওয়াজ শোনা যায়। এরার বুঝে যায় পাক্কা কোনো মনস্টার আছে কাছে, আর সেটা গ্রামের দিকে যাচ্ছে। তাই সেও ওদিকে রওনা দেয়, কিন্তু ঠিক তখনই একটা ছোট মেয়ের কান্নার আওয়াজ শুনে। এরার ভাবে আগেই বাচ্চাটা যান বাঁচাই। সেখানে গিয়ে দেখে সামনে সেই ছেলেটা দাঁড়িয়ে, যার সাথে আগে ডুয়েল করেছিল। মনস্টারটা ওকে খুব মারধর করেছে, মারতে মারতে শেষ করে দেবে। এরার ভাবে শুভ একটা পারফেক্ট টাইমিং এর অপেক্ষা, তাহলেই ওটাকে শেষ করব। মনস্টারটা যেই ছেলেটার উপর অ্যাটাক করতে যায়, এরার পিছন থেকে ঝাঁপিয়ে ওটার উপর অ্যাটাক করে এক ঝটকায় খতম করে দেয়। ছেলেটা অবাক হয়ে বলে, আরে তুই এটা কিভাবে করলি রে? বলতে বলতেই সে অজ্ঞান হয়ে পড়ে। এরারটাকে হোলি ওয়াটার দেয়। পান করার পর ছেলেটা আবার ঠিক হয়ে যায়, কিন্তু রাগে ফুঁসছে। তুই এই মনস্টারটাকে মারতে ডাবল স্ল্যাশ টেকনিক ব্যবহার করলি, এই টেকনিক এত তাড়াতাড়ি কথা থেকে শিখলি রে? এরার বলে, আরে আমি তোকে এটা ব্যবহার করতে দেখেছি, সামান্য প্র্যাকটিস করলাম, তারপরই আমার কাছে চলে এলো খুব সহজে। এটা শুনে ছেলেটা তো হতবম্ব। তাহলে চল, আবার তোকে হারাতে একদম রেডি। তুই কি ভাবিস আগে একবার হেরেছি বলে আবার হেরে যাব? আমার হারতে একদম ভালো লাগে না, এখন পুরা তৈরি। আবার দুজনের মধ্যে ব্যাটল শুরু। এবার এরার ট্রিপল স্ল্যাশ ব্যবহার করে। ওই ছেলে দেখে তো চোখ কপালে উঠে যায়। তুই ট্রিপল স্ল্যাশ কিভাবে করলি? এটা কোথা থেকে শিখলি? এরার বলে, আরে আমি তো আগেই বলেছি, এটা আমি নিজে ইনভেন্ট করেছি, এটা তো সম্ভব না রে। যাই হোক, এরার ওকে হারিয়ে দিয়ে চলে যায়। বাড়ি ফিরে সবাই মিলে খেতে বসেছে। সেই ছেলেটার কথাই হচ্ছে, যাকে এরার আগে হারিয়েছে। সবাই বলছে ও ছেলেটা ব্রেসিয়া যাচ্ছে, ওখানে সোর্সম্যানদের জন্য অনেক কিছু আছে। এরারের মা বলে, আমিও ওখানে অনেকদিন কাজ করেছি, সোর্সম্যানদের জন্য খুব ভালো জায়গা। এসব শুনে এরারও ওখানে যাওয়ার জন্য খুব এক্সাইটেড হয়ে যায়। পরের সিনে একটা কার্ট দেখা যায়, অনেক লোক বসে কোথাও যাচ্ছে। যে লোকটা কার্ট চালাচ্ছে সে বলে, সবাই খেয়াল রাখো, আমরা খুব তাড়াতাড়ি ব্রিসিয়া পৌঁছে যাব। মানে সবাই ব্রিসিয়া যাচ্ছে। এরা সবাই গল্প করছে। একটা মেয়ে একজনকে জিজ্ঞেস করে, তুমি ওখানে কেন যাচ্ছ? সে বলে, আমি সোর্সম্যান, ওখানে তো সিটি অফ সোর্স বলে, তাই আমার যাওয়া লাগবে। মেয়েটা বলে, আমিও ডুয়েল সোর্সম্যান, খুব ভালো তলোয়ার চালাতে জানি। এটা শুনে লোকটা তার নিজের প্রশংসা শুরু করে দেয়। মেয়েটা বলে, চল একটা কাজ করি, আমরা দুজন টিম আপ করে নিই। আরে কি টিম আপ? তোর সাথে? না না, আমি তোর সাথে টিম আপ করতে পারবো না, তুই তো এত ছোট ছোট কাপড় পরিস। এভাবে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। আরেকজন বলে, তোদের কথা শুনে মনে হচ্ছে দুজনেই অনেক স্ট্রং, তাহলে কি তুই ওদের শেষ করতে পারবি? যেই সামনে তাকায়, দেখে অনেকগুলো উগ্র দাঁড়িয়ে, পুরা ঝাঁক। কাটের ভিতরে একটা মহিলা সোর্সম্যানকে বলে, তুমি তো সোর্সম্যান, প্লিজ আমাদের বাঁচাও। আরে হট এখান থেকে, আমি তো এখান থেকে চলে যাচ্ছি। তারপর ডুয়েল সোর্সম্যান মেয়েটাও পালিয়ে যায়। আর পরের মুহূর্তে আমরা দেখি কাটের ভিতরে আর একটা লোক চলে আসে, আর যেই আসে তৎক্ষণাৎ সব উগ্রগুলোকে মারতে শুরু করে দেয়। ওই লোকটার মহিলাটা দেখে তো হতভম্ব, এই ছোট্ট ছেলেটা কিভাবে এত তাড়াতাড়ি মুভ করছে রে? চোখ দিয়েও তো ফলো করা যাচ্ছে না। সত্যি এই ছেলেটা খুব ভালো স্কিল ব্যবহার করছে। পরের মুহূর্তে দেখা যায় সব উগ্র মিলে ছেলেটাকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে। এমন অবস্থায় স্কিল ব্যবহার করা একটু ঝামেলার হতে পারে, কিন্তু ছেলেটা তবু সবগুলোকে খুব আরামে মারতে শুরু করে দেয়। ওই লোকটা দেখে তো মুখ হা হয়ে যায়, সত্যি তো, এ তো অনেক স্ট্রং রে। শেষমেশ সব উগ্রের কাজ 5.5 করে দেয়। লোকটা বলে, আরে বাহ বাচ্চা, তুই তো সত্যি অনেক স্ট্রং, কিন্তু তুই ব্রিসিয়ে যেতে চাস কেন? ছেলেটা বলে, আমি ওখানে যেতে চাই যাতে আরো বেশি স্ট্রং হতে পারি। এটা শুনে সবাই তো শকড, কারণ এই ছেলেটা তো ইতিমধ্যেই অনেক স্ট্রং, আর এ কেউ অন্য কেউ না, এ তো এরার। তারপর 5 বছর আগের সিন দেখানো হয়। এরার তার মায়ের সামনে সোর্ড প্র্যাকটিস করছে। মা দেখে অবাক, এই ছোট্ট ছেলেটা ডুয়েল স্ল্যাশ ব্যবহার করতে পারছে, অথচ তার কোনো স্কিলই নেই। এটা ভেবে মা খুব ইমোশনাল হয়ে যান। এরার মাকে বলে, মা আমি তোমার কাছ থেকে সব শর্ট স্কিল শিখতে চাই, ব্লেজ হওয়ার আগেই। এটা শুনে মা খুব খুশি হয়ে যান আর তাকে শেখাতে রাজি হয়ে যান। মানে এখন এরার যে স্কিলগুলো ব্যবহার করছে সব তার মা শিখিয়েছেন। তারপর তারা ব্রিসিয়া পৌঁছে যায়, মানে সিটি অফ সোর্টস। এখানে অনেক
অনেক সোর্সম্যান। এরা সবাইকে দেখে তো হতভম্ব, এমনকি ওই লোকটার ব্যাপারেও জেনে নেয় যে সেও সোর্সম্যান। লোকটা বলে, আরে মনে হয় আমি ধরা পড়ে গেছি রে। এভাবে দুজনের কথা চলতে থাকে। তারপর লোকটা চলে যায়। পরের সিনে দেখা যায় এখানে অনেক গিল্ড আছে, সবাই নিজেদের গিল্ডে জয়েন করার জন্য লোক ডাকছে, কিন্তু এরা সোজা নাক কি সিটের দিকে চলে যাচ্ছে। হঠাৎ একটা মেয়ে তার সাথে ধাক্কা খেতে খেতে বাঁচিয়ে দেয় এরার। মেয়েটা বলে, তুই এখানে কি করছিস রে? তোকে প্রথম দেখলাম। এরার বলে, হ্যাঁ রে, আমি প্রথমবার এসেছি, কোনো গিল্ড খুঁজছি। এটা শুনে মেয়েটা খুব খুশি হয়ে যায় আর এরারকে নিজের গিল্ডে জয়েন করানোর জন্য নানা রকম কায়দা করে, কিন্তু এরার সোজা বলে দেয়, আমি এমন কমজোর গিল্ডে জয়েন করব না। মেয়েটা বলে, আচ্ছা তুই যদি আমাদের গিল্ডে জয়েন করিস তাহলে আমার সাথে ডেটেও যেতে পারবি। এরার বলে, চল বে, সাইড হ। এটা শুনে মেয়েটা তো শকড, মনে হয় 440 ভোল্টের শক খেয়েছে। এরার চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মেয়েটা পিছু ছাড়ছে না। এরর জিজ্ঞেস করে, তুই বলতে পারবি এখানে সবচেয়ে স্ট্রং গিল্ড কোনটা? মেয়েটা বলে, আমার মনে হয় ব্ল্যাক সর্ড, ওখানে অনেক খাতারনাক মেম্বার আছে। এটা শুয়ে এরর সোজা ব্ল্যাক সর্ড গিল্ডের দিকে চলে যায়। সেখানে গিয়ে দেখে অনেক লম্বা লাইন লেগে গেছে রে, মানে সবাই এই গিল্ডটাতেই জয়েন করতে এসেছে। এখন এররের পালা আসে। ওই লোকটা জিজ্ঞেস করে, বল তো বাচ্চা, তোর ক্লাস কোনটা? এরর বলে, আমার কাছে কোনো ক্লাসই নেই রে। তাহলে তুই এই গিল্ডে জয়েন করতে পারবি না, এখানে শুধু যারা অনেক স্ট্রং সোর্সম্যান তারাই আসে, তুই চলে যা এখান থেকে। এভাবে এরর আরও অনেক গিল্ডে যায়, কিন্তু সবাই তাকে নিতে মানা করে দেয়, কারণ তার কাছে কোনো স্কিলই নেই। সে বসে বসে ভাবছে, লাগছে মায়ের চিঠিটাই ব্যবহার করতে হবে রে। ঠিক তখনই সেই মেয়েটা আবার চলে আসে। এখন কি রাজি হয়ে গেলি আমাদের গিল্ডে জয়েন করতে? এরর বলে, আরে যা, তুই তো পিছনে লেগেই আছিস। 1 নম্বরে চিপকুরে মেয়েটা অনেক করে মানানোর চেষ্টা করে, এমনকি সামনে মাথা নিচু করে দেয়, কিন্তু এরর তাড়াতাড়ি সেখান থেকে গায়েব হয়ে যায়। শেষমেশ সে খুঁজতে খুঁজতে সেই গিল্ডটা পেয়ে যায়। মেয়েটা আবার তার সামনে এসে বলে, এই তো সেই গিল্ড যার কথা বলছিলাম। এরর শুনে তো অবাক, আর কোনো অপশন নেই বলে সে রাজি হয়ে যায়। মেয়েটা তাকে নিয়ে গিল্ডের ভিতরে নিয়ে যায়। সেখানে একটা লোক বসে বিয়ার খাচ্ছে, এটা মেয়েটার বাবা। বাবা বলে, একে কে নিয়ে এলি এখানে? নিয়ে চলে যায় এখান থেকে, বলে লোকটা চলে যায়। দুজনের কথা থেকে ক্লিয়ার হয় যে এই লোকটাই ডুয়েল সোর্স কিং। এরর সব ফর্ম্যালিটি পূরণ করে নেয়, মানে এখন সে এই গিল্ডের মেম্বার হয়ে গেছে। কিন্তু মেয়েটা তার ফর্ম দেখে বলে, এখানে তো কোনো ক্লাস লেখা নেই রে। এরর বলে, কারণ আমি ক্লাসলেস। ও আচ্ছা, সত্যি? মেয়েটার এখনো বিশ্বাস হয় না। এরর তার আইডি কার্ড দেখায়, যেখানে স্পষ্ট লেখা ক্লাসলেস। এটা দেখে মেয়েটার রেগে আগুন, সোর্ড বের করে বলে, আমি তোর মাথা ধর থেকে আলাদা করে দিব। আমি তোর পিছনে পিছনে ঘুরছিলাম যাতে তুই আমাদের গিল্ডে জয়েন করিস, আর তুই ক্লাসলেস। ঠিক তখন আরেকটা মেয়ে এসে পড়ে। সে এররকে দেখেই চিনে ফেলে আর গলা জড়িয়ে ধরে। এরর অবাক হয়ে বলে, কে তুই রে? মেয়েটা বলে, আরে 5 বছর আগে আমরা দুজনে একসাথে প্র্যাকটিস করতাম। এরর শুনে একটু ভ্যাবাচাকা খেয়ে যায়। 5 বছর আগে? হ্যাঁ রে, তখন আমি একটা মেয়ের সাথে ট্রেনিং করেছিলাম যার চুলের কালার এরকমই ছিল। কিন্তু তুই তো মেয়ে। মেয়েটা হেসে বলে, হ্যাঁ রে, আমি মেয়েই, চুলটা একটু বড় করে ফেলেছি। এরর বলে, আরে হ্যাঁ, চুলের সাথে আরও কিছু বড় হয়েছে মনে হয়। এটা শুনে মেয়েটা একটু লজ্জা পেয়ে লাল হয়ে যায় আর এররকে আবার ডুয়েলে চ্যালেঞ্জ দেয়। দুজনে এখন মুখোমুখি দাঁড়িয়ে ফাইট শুরু হয়ে যায়। মেয়েটা এররের ওপর ডুয়েল স্ল্যাশ করে। এররের মনে হয় এটা তো পুরানো অ্যাটাক, খুব সহজে ব্লক করতে পারবো, কিন্তু ডজ করতেই ভিতর থেকে 2টা এক্সট্রা স্ল্যাশ বেরিয়ে এররকে লাগে। এরর অবাক, সত্যি তো, এটা তো নতুন ছিল রে। মেয়েটা তার সোর্ড দেখায়, দেখ এটা অনেক ভারী, আমি এটাতেই প্র্যাকটিস করি, তুই এটা তুলতেও পারবি না। এরর সব কথা মন দিয়ে শোনে। ও আচ্ছা, তাহলে এটা ব্যাপার। তুই তোর পাওয়ার দেখিয়ে দিলি, এখন আমার পালা। মেয়েটা আবার অ্যাটাক করে, কিন্তু এরার তার সামনে থেকে গায়েব হয়ে যায় আর পিছনে এসে অ্যাটাক করে। মেয়েটা চমকে উঠে, এটা কিভাবে করলি রে? এরার বলে, আমি আফটার ইমেজ ব্যবহার করছিলাম, আমি তোকে অনেক আগে চলে গেছি, তুই আমাকে মারতে পারবি না। এখন এরার তার সব অ্যাটাক খুব আরামে ডজ করছে। মেয়েটা দেখে তো হতভম্ব, এর স্পিড তো সত্যি অনেক ফাস্ট রে। এরার একের পর এক অ্যাটাক করছে, কিন্তু মেয়েটা টস করে না। ফাইট করতে করতে সে নিজের কথা বলে, তার নাম রেনর। এরার নোটিস করে যে তার ডিভাইন প্রোটেকশন তো অনেক সলিড রে। এরার ওর উপর একটা জোরদার অ্যাটাক করে আর রেনর এক ঝটকায় হেরে যায়। লিলিয়াও ওকে হেল্প করতে এসে পড়ে। এরার বলে, তুই যতই হারলি কিন্তু আগের থেকে অনেক স্ট্রং হয়ে গেছিস রে। এটা শুনে রেনর তো লজ্জায় লাল হয়ে সেখান থেকে পালিয়ে যায়। কি যে হলো ওর! পরের সিনে দেখা যায় এরার ফাইনালি এই গিল্ডে জয়েন করে ফেলেছে। লিলিয়া তো খুব খুশি। এরার জিজ্ঞেস করে, তুই আগে বলেছিলি তোদের গিল্ড অনেক স্ট্রং ছিল, তাহলে এখন এত কমজোর কেন হয়ে গেল রে? লিলিয়া বলে, আমাদের গিল্ডের ওপর অনেক কড়া কড়া ধার, কিন্তু চিন্তা করিস না, আমরা খুব সহজেই শোধ করে ফেলব। কয়েকদিন পরেই একটা ম্যাচ হবে। যদি আমরা 3 জন মিলে ব্ল্যাক সোর্ডের 5 জন মেম্বারকে হারিয়ে দিতে পারি তাহলে সব ধার মাফ হয়ে যাবে। আমরা আরামে শোধ করে ফেলব। তুই টেনশন নিস না, আমরা ওদের খুব সহজে হারিয়ে দিব। এরার বলে, তুই হয়তো জানিস না, আমি তো এমন লোকের সাথেই ফাইট করতে চাই যারা আমার থেকে অনেক স্ট্রং, যাতে আমিও আরও স্ট্রং হতে পারি। ওই পিয়াক্কর আঙ্কেল চুপচাপ সব শুনে নেয় আর কোল্টি মেরে চলে যায়। এরার মনে মনে খুব খুশি যে অবশেষে সে সেই গিল্ডে জয়েন করেছে যেখানে আগে তার মা ছিল। এদিকে লিলিয়া আর রেনর গল্প করছে।
এরার এসে পড়ে, গুড মর্নিং রে সবাই, আর বলে কাল রাতে খুব ভালো ঘুম হয়েছে, একদম বাচ্চার মতো ঘুমিয়ে পড়েছিলাম। লিলিয়া সবাইকে বলে আমাদের গিল্ডে এখন ৩ জন মেম্বার হয়ে গেছে, মানে আমরা আসন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবো। এটা শুনে সবাই খুব খুশি। কিরল জিজ্ঞেস করে, এতে পার্টিসিপেট করে কি এত টাকা পাবো যে সব দরকার মিটে যাবে? লিলিয়া বলে, হ্যাঁ রে, অনেক টাকা পাবো, সব ধার মাফ হয়ে যাবে, একদম নীল বাটাতা সান্নাটা। রেনর একটু টেনশনে, কোথাও এ র্যাঙ্কের অ্যাডভেঞ্চারারের সাথে মুখোমুখি হয়ে যায় না যেন। লিলিয়া বোঝায় ওখানে এ র্যাঙ্কের খুব কম, বেশিরভাগ বি র্যাঙ্কের, আর আমাদেরও 2 জন বি র্যাঙ্কের আছে, আমরা খুব আরামে ওদের সামলাতে পারবো। এসব বলে লিলিয়া চলে যায়। এখন দুজনে গল্প করছে। এরর বলে, তোর ডিভাইন প্রোটেকশন তো অনেক সলিড রে, আমাকেও অনেক স্ট্রং হতে হবে যাতে আমারটাও সলিড হয়, তুই কি আমাকে হেল্প করবি? রেনর মানা করে, ডিভাইন প্রোটেকশন তো গডেস দেয়, তুই নিজে বিল্ড করতে পারবি না। কিন্তু এরর অনেক করে বোঝায়, আমি তো ক্লাসলেস, তবু এত ভালো সোর্ড চালানো শিখে ফেলেছি, তাহলে এটাও বিল্ড করতে পারবো, প্লিজ হেল্প কর। শেষমেশ রেনর রাজি হয়ে যায়। এরর বলে, তোর কাছে যে ভারী সোর্ড আছে সেটা দিয়ে আমাকে হিট কর। রেনরের মনে হয় এটা খুব অদ্ভুত, তার মাথায় অন্যরকম চিন্তা চলছে। সে সোজা মানা করে দেয়, না আমি এমন করব না। তারপর দুজনে প্র্যাকটিস করতে চলে আসে। এরর ওর সোর্ডটা খুব আরামে সুইং করছে। রেনর দেখে তো হতভম্ব, এই সোর্ড তো সত্যি অনেক ভারী রে। এরর সোর্ডটা ফেরত দিয়ে বলে, চল এখন শুরু কর। রেনর তার কাজ শুরু করে। হঠাৎ লিলিয়া দৌড়ে এসে বলে, আমাদের ফাইট হবে ব্ল্যাক ব্লেডের সাথে, ওদের সবাই এ র্যাঙ্কের মেম্বার। এটা শুনে দুজনেই তো অবাক, ব্ল্যাক ব্লেড তো খুব খতরনাক লোক। রেনর, যাকে পরে আমরা রায়না বলবো, তো ফেটে পড়ে, তুই সত্যি মজা করছিস না তো? লিলিয়া বলে, না রে, একদম সিরিয়াস, কিন্তু তাতে কি, আমরা ওদের হারিয়ে দিব। পিছনে এররকে দেখা যায়, তার অবস্থা খুব খারাপ। লিলিয়া মনে মনে ভাবে, রায়না তো ওর খুব গান্ডা বাজাচ্ছে। এখান থেকে গল্প শিফট হয়, সেই দিনের সিন দেখানো হয় যেদিন টুর্নামেন্ট হবে। সেখানে অনেক সোর্সম্যান মিলে জড়ো হয়ে গেছে রে। সবাই গল্প করছে যে আজকের ম্যাচটা পুরানো গিল্ড আর নতুন গিল্ডের মধ্যে হবে, মানে ড্র্যাগন ফ্যাং আর আজকের ব্ল্যাক ব্লেডের মধ্যে। এর মাঝে 2টা ছ্যাপড়া দেখা যায় যারা বেট লাগাচ্ছে। তোর কি মনে হয় রে, আজ কে জিতবে? আরে ব্ল্যাক ব্লেডই জিতবে, ওরাই তো সবচেয়ে স্ট্রং। লিলিয়া এটা শুনে তো রেগে আগুন, ওদের ওপর রাগ করতে যাচ্ছিল, কিন্তু রাস্তা বদলে এররের ওপর রাগ ঝাড়তে শুরু করে। লাগছে এই মেয়েটা পাগল হয়ে গেছে রে, আমার পিছনে কেন লেগেছে এত? লিলিয়া এখানে বেট লাগানোর চেষ্টা করছে যাতে মোটা টাকা কামাতে পারে। হঠাৎ একটা লোক এসে পড়ে, সবাইকে দেখে বলে, তোরা কি ভাবিস আমাদের হারাতে পারবি? এই লোকটা আর কেউ না, ব্ল্যাক গিল্ডের মাস্টার, নাম জর্জ। লিলিয়া এর কথা শুনে তো ফেটে পড়ে, আবে ওই, তুই এখান থেকে চলে যা, আমরা তোকে হারাবো, তাই ভাগ এখান থেকে। এখান থেকে সিন চেঞ্জ হয়ে ব্যাটেল অ্যারিনায় চলে আসে। ম্যাচ শুরু হতে যাচ্ছে, এরর মাঠে নেমে পড়ে। যেই সবাই জানতে পারে এরর ক্লাসলেস, সবাই তো হতভম্ব, কারণ তার সামনে দাঁড়িয়ে একটা খুব খাতারনাক অপোনেন্ট, যাকে হারানো খুব মুশকিল। এই লোকটা এ র্যাঙ্কের অ্যাডভেঞ্চারার, অনেক স্ট্রং, আমি তোকে এখনো চান্স দিচ্ছি রে, পালাতে চাইলে পালা। তুই তো সত্যিই অনেক চালাক রে। পরের মুহূর্তে লোকটা কাটানা দিয়ে এররের উপর অ্যাটাক করে, মনে হয় যেন এররের গলা উড়িয়ে দিয়েছে, কিন্তু এরর তার সামনে থেকে গায়েব, হঠাৎ পিছনে চলে আসে। লোকটা তো অবাক, এটা তো অসম্ভব, এই বাচ্চা তো এইমাত্র সামনে ছিল রে। এই সুযোগে এরর তার উপর মাল্টিপল স্ট্রাইক করে, আর লোকটা আরামে নকআউট হয়ে যায়। রায়না আর বাকিরা দেখে তো হতভম্ব, এটা তো করা অসম্ভব রে। তখনই অ্যানাউন্সমেন্ট হয়, ফাইনালি এরর এই ফাইট জিতে গেছে। সবাই তো রেগে আগুন, কারণ সবাই ব্ল্যাক ব্লেডের উপর অনেক টাকা লাগিয়েছিল, সব ডুবে গেছে। লিলিয়া আর রায়না খুব খুশি। লিলিয়া দৌড়ে এসে এররকে হাক করতে যায়, কিন্তু এরর সরে যায় আর লিলিয়া পড়ে যায়। এরর বলে, সরি রে, তোকে দেখলে আমার বোন মনে হয়, তাই তোর থেকে দূরে থাকি। রায়না এসে হাক করতে চায়। এরর বলে, আমি তোকে হাক করতে পারি, কিন্তু এই আর্মারটা খুলে ফেল, তাহলে আমিও কিছু ফিল করব। জর্জ তো রেগে ফুঁসছে, আমি এই ক্লাসলেস বাচ্চাকে ছাড়ব না, অবশ্যই বদলা নিব। তারপর সবাই মিলে পার্টি করছে, কারণ তারা ম্যাচ জিতেছে। লিলিয়া তো পুরা ড্রিঙ্ক করছে। এরর জিজ্ঞেস করে, তুই কি এত বড় হয়ে গেছিস যে ড্রিঙ্ক করতে পারিস? লিলিয়া বলে, হ্যাঁ রে, আমি অনেক বড় হয়ে গেছি। কিন্তু রায়না আরামে বসে জুস খাচ্ছে। লিলিয়া বারবার এররকে বিরক্ত করছে, প্লিজ আমার সাথে বিয়ে করে ফেল। এরর বলে, আরে আমি তো তোকে বিয়ে করতে পারবো না, আগেই মানা করেছি। কিন্তু লিলিয়া পিছু ছাড়ছে না, বারবার বিরক্ত করছে। এরর সোজা বলে দেয়, আমার এমন মেয়ে পছন্দ না, আমার তো রায়নার মতো মেয়েই পছন্দ। রায়না এটা শুনে তো শকড, আমার মধ্যে এমন কি আছে যে তুই আমাকে পছন্দ করিস? এরর বলে, তোর মধ্যে অনেক কিছু আছে যা অন্যদের মধ্যে নেই। লিলিয়া এটা শুনে একটু ঝামেলায় পড়ে যায়, মনে মনে ভাবে, লাগছে এই মেয়েটা নিজের জিনিসপত্র ঠিকমতো ব্যবহার করতে জানে না। হঠাৎ লিলিয়ার মাথায় বাতি জ্বলে ওঠে, সে এররের খুব কাছে এসে মাসাজ দেওয়ার চেষ্টা করে। রায়না দেখে রেগে আগুন, তুই এটা কি করছিস রে? লিলিয়া বলে, আমি যা খুশি করব, তোর কি যায় আসে? এরর বলে, আরে আমার মাসাজ লাগবে না, তার চেয়ে রায়নার কাছ থেকে নিলে ভালো হয়। পরের সিনে রায়না এররকে খুব মারছে,
তার অবস্থা খুব খারাপ করে দিয়েছে। তারপর লিলিয়া তার বাবাকে নিয়ে আসে। বাবা বলে, আমি তো আগে থেকেই জানতাম তোরা হারবি। লিলিয়া বলে, না বাবা, আমরা জিতে গেছি, ব্ল্যাক ব্লেডকে হারিয়েছি। বাবা তো অবাক, বিশ্বাস হচ্ছে না যে তোরা ব্ল্যাক ব্লেডকে হারিয়েছিস, হয়তো ওরা তোদের সামনে বাচ্চা পাঠিয়েছিল। লিলিয়া বলে, না, সবাই এক গ্রেডের ছিল। তারপর বাবা এররের কাছে নেমে আসে। লিলিয়া বলে, আমরা খুব তাড়াতাড়ি আমাদের গিল্ড ফিরিয়ে নিতে পারবো, কারণ এরর আমাদের সাথে আছে। বাবা বলে, তোরা অনেক বেশি ভাবছিস, এররের কাছে তো খুব তাড়াতাড়ি বড় বড় গিল্ড থেকে অফার আসবে। আমার মনে হয় সে ওদের সাথে চলে যাবে। আমি তো তোর মতো না যে গিল্ড ছেড়ে চলে যাব, আর তোদের গিল্ডের কি হলো তাতে আমার কোনো যায় আসে না। এটা শুনে বাবা রেগে যায় আর এররকে ধরে ফেলে। এরর বলে, আপনি আমার সম্পর্কে কি জানেন? আপনি জানেন না আপনি কত কিছু সহ্য করেছেন। আমি শুধু চাই আপনি সব বলে দিন আর আবার নিজের গিল্ডে ফিরে যান, ঠিকমতো কাজ করুন। বাবা রেগে চলে যায়। লিলিয়া এররকে বলে, আমি তোর উপর খুব প্রাউড রে, মনে হয় তোর কথা বাবার মনে ধরে গেছে। এরর বলে, আমারও তাই মনে হয়, আর আমারও এই লোকটার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এখন লিলিয়া তাকে বলে, তুই যদি তোর স্কিল আরও বেশি ইমপ্রুভ করতে চাস তাহলে তোকে ডানজনে যেতে হবে। সে বলে, এই ডানজনটা আবার কি জিনিস? লিলিয়া তাকে বুঝিয়ে বলে, ওখানে অনেক মনস্টার থাকে, তোর চেয়ে অনেক স্ট্রং, তাদের সাথে লড়াই করলে তুই আগের চেয়ে অনেক পাওয়ারফুল হয়ে যাবি। শেষে সে রাজি হয়ে যায়। লিলিয়া তাকে একটা ফর্ম দেয়, কিন্তু এরালটা ছিঁড়ে ফেলে। রায়না জিজ্ঞেস করে, এটা কি করলি? আরে এটা তো আমাকে ম্যারেজ প্রপোজালের ফর্ম দিয়েছিল, আমি সাইন করব বলে। লিলিয়া হেসে বলে, আরে এটা তো শুধু মজা করছিলাম, নে এইটা নে মজা। এবার পরের সিনে আমরা ব্ল্যাক ব্লেডের লিডারকে দেখি। সে একটা ছেলের সাথে কথা বলছে, আর সব কথা ওই বাচ্চাদের নিয়ে। সে বলে, কাল এরা সব ডানজনে যাবে, হয়তো কাল আর ফিরে আসবেও না। পরের সকালে চোখ খুলতেই দেখে লিলিয়া তার সামনে বসে আছে। সে বলে, আমি শুধু তোকে তুলতে এসেছি। এরাল তাকে ধরে বেঁধে নিয়ে বেরিয়ে যায়। তারপর সবাই অ্যাডভেঞ্চারের গিল্ডে চলে আসে। লিলিয়া তাকে সব বুঝিয়ে বলছে, এখানে সবার র্যাঙ্ক ঠিক করা হয়, আর সেই র্যাঙ্ক অনুযায়ী ডানজনে টেলিপোর্ট করা হয়। সে আরও বলে, আমি আর রায়না দুজন আলাদা আলাদা ফ্লোরে। এরাল বলে, আমিও ওই ফ্লোরে যেতে চাই যেখানে রায়না। লিলিয়া বলে, না না, এমনটা হয় না। সে তার সাথে লেগে থাকতে রাজি হয়, কিন্তু এরাল বলে, রায়নাও আমাদের সাথে যাবে। যেই তারা ডানজনে ঢোকে, সামনে দুইটা গার্ড এসে দাঁড়ায়। এরাল তাদের মারার চেষ্টা করে, কিন্তু মরে না। রায়না বলে, এরা রোবটের মতো, মারলেও চলতে থাকবে। এরাল বলে, তাহলে চল পাই কেটে দিই। তারপর পা কেটে দেয় আর ওটা চলতে পারে না। লিলিয়া আর রায়নাও কাজ ভালোই সেরেছে। লিলিয়া বেশ ক্লান্ত, বলে, হ্যাঁ শালা, মেরেই দিয়েছি। এমন কথা বলতে বলতেই হঠাৎ একটা ছেলে এসে বলে, ভাই প্লিজ আমার জান বাঁচাও, আমি ফেসে গেছি। সবাই তার কাছে যায়, জিজ্ঞেস করে কি হয়েছে। সে বলে, ভুল করে একটা রুমে ঢুকে পড়েছি, ওখানে ভয়ানক ট্র্যাপ ছিল, এজন্য এমন হয়েছে। সে বলে, প্লিজ আমাকে হেল্প করো, আমার বন্ধুরাও ওখানে ফেসে আছে। তারা বলে, আমাদের কি লাভ? কি লাভ? এখনও লাভ খুঁজছিস? প্লিজ হেল্প কর। আর ভাই, এটা আর কেউ না, লিলিয়া। সে বলে, আমার লাভ থাকলে তবেই হেল্প করব, নইলে বের হয়ে যা। ছেলেটা অনেক বোঝানোর চেষ্টা করে, লিলিয়া শোনে না। শেষে হাল ছেড়ে অনেক টাকা দিয়ে দেয়। কিন্তু এরালের মনে হয় এই ছেলে মিথ্যা বলছে, ডালে কিছু একটা কালো আছে। ছেলেটাকে হাঁটতে দেখে এরার ভাবে, এত রক্ত পড়লে আমি তো ঠিকমতো হাঁটতেই পারতাম না, অথচ এ তো দারুণ চলছে। শেষে সবাই হেল্প করতে রাজি হয়। তার পিছু পিছু গিয়ে একটা গেটের কাছে আসে। ছেলেটা গেট খোলে, ভিতরে একটা কয়েন পড়ে আছে আর অনেক রক্ত। তারা জিজ্ঞেস করে, তোর বন্ধুরা কোথায়? লিলিয়া যেই কয়েনটা তোলে, সবাই টেলিপট হতে শুরু করে। ছেলেটা খুব খারাপ হাসি দেয়, বলে, এটা আমাদের চাল ছিল, তোরা ফেসে গেছিস। কিন্তু হঠাৎ একটা গণ্ডগোল হয়, ছেলেটাও তাদের সাথে টেলিপট হয়ে যায়। টেলিপট হয়ে যেখানে আসে, সবাই শকড। এই জায়গা সবার কাছেই নতুন। লিলিয়াও আগে কখনো দেখেনি, রায়নাও না। লিলিয়া ছেলেটার উপর ঝাঁপিয়ে পড়ে, গালি দিতে থাকে। ছেলেটা পাগলের মতো বসে আছে। হঠাৎ সামনে একটা অদ্ভুত জিনিস আসে, খুব হাই লেভেলের সোর্ড গড। সে যেই স্ল্যাশ করে, সবাই নিচু হয়ে যায়, কিন্তু দেয়ালও কেটে যায়। মানে এই সোর্ড গড খুব ডেঞ্জারাস, যাকে খুশি সহজেই মেরে ফেলতে পারে। এরর তাকে দেখে এরর ভাবে, আরে এইটার সাথে লড়াই করলে তো বেশ মজা লাগবে। তাই সে তার সামনে দাঁড়িয়ে যায় আর পুরা বরাবর টক্কর দিতে থাকে। কিন্তু হঠাৎ দেখা যায় এই সোর্ড গড একটা টেকনিক ইউজ করে, আর সবাই মাটিতে বসে পড়ে। কিন্তু এরর তো একদম টস থেকে মস নড়ে না, যেমন ছিল তেমনই দাঁড়িয়ে থাকে। তারপর আমাদের এরালের একটা পাস্ট দেখানো হয়। ওখানে সে তার মায়ের সাথে ঠিক এই টেকনিক প্র্যাকটিস করছে। মা তাকে খুব হার্ড ট্রেনিং দিচ্ছে আর বলছে, এটা এমন একটা স্কিল যেটা দিয়ে তুই তোর অপোনেন্টকে ফ্রিজ করে দিতে পারবি, কিন্তু নিজে ফ্রিজ হবি না। তোকে এত হিম্মত রাখতে হবে যে দাঁড়িয়েই থাকবি।
আবার বর্তমানে ফিরে আসে। এরর এই সোর্ড গডের উপর একটা জোরদার অ্যাটাক করে আর এক ঝটকায় শেষ করে দেয়। সবাই দেখে তো মুখ হাঁ হয়ে যায়। এটা কিভাবে করলি রে? ওই ছেলেটা ভাবে এই মানুষটা আসলে কে? এরর সবাইকে বলে, আমার জন্য তো এসব খুবই সোজা ছিল। আর হ্যাঁ, আমি তোমাদের বলতে ভুলে গেছি, আমার মাই তো সোর্ড প্রিন্সেস। এটা শুনে সবাই আরও শকড। এরর বলে, আরে আমি তো বেশি শক দিতে চাই না, তাই আগে বলিনি। সবাই এমনি এমনি কথা বলছে। হঠাৎ একটা পোর্টাল খুলে যায়, মানে একটা গেট, যেটা দিয়ে এখান থেকে বেরোয়া যাবে। কিন্তু ওই ছেলেটা যেতে চায় না। লিলিয়া বলে, তুইও আমাদের সাথে চল না। সে বলে, আমি তো তোদের ফাঁসিয়েছি, কিভাবে তোদের সাথে যাই? এরর বলে, আরে এসব কোনো কথা না, আমার তো এখানে খুব মজা লেগেছে, তুইও চল আমাদের সাথে। বাইরে ওই ছপরি ছেলেরা কথা বলছে, আরে আমরা তো তিনজনকেই আরামসে ফাঁসিয়ে দিয়েছি, আর আমাদের একটা লোককেও। এসব কথা লিলিয়ার বাবাও শুনে ফেলে। তখনই ব্ল্যাক ব্লেডের লিডার এসে পড়ে আর বলে, খুব দুঃখের সাথে বলছি, তোমার সব বাচ্চা ডানজনে গিয়েছিল, আর হয়তো সবাই মরেই গেছে। লিলিয়ার বাবার রেগে আগুন, বলে, তুই কি বকবক করছিস? তুই তো আগেই আমার একটা হাত নিয়েছিস, এখনো শান্ত হয়নি? হঠাৎ সব বাচ্চা এসে হাজির, সবাই খুব খুশি, যেন অনেক মজা করে এসেছে। লিলিয়ার বাবা তাকে দেখেই জড়িয়ে ধরে। লিলিয়া ব্ল্যাক ব্লেডের লিডারকে দেখে বলে, আমি ভালো করেই জানি এসব কুই করেছিস, তোকে ছাড়ব না আমরা। এখন ওই ছেলেটা রাগে গজরাতে গজরাতে তার রুমে চলে যায়, বলে, এটা কিভাবে সম্ভব? ওই ছেলেটা এত স্ট্রং কিভাবে, যাকে খুশি ডিফিট করে দিচ্ছে? আসলে ও কে? হঠাৎ পিছন থেকে একটা সোর্ডের আওয়াজ আসে, তুই যা চাস আমি তোকে সব দিতে পারি, চল আমাকে অ্যাকসেপ্ট কর, আর যা চাস তাই পাবি। এদিকে লিলিয়া একটা ফর্ম দেখে খুব টেনশনে। সোর্ড গড টুর্নামেন্টের ফর্ম বেরিয়েছে, তাতে স্পষ্ট লেখা কারা কারা পার্টিসিপেট করবে, সব নামই বড় বড়, তাই সে খুব চিন্তায়। এররও এসে পড়ে। রায়না বলে, আমার মনে হচ্ছে এই টুর্নামেন্ট আরও বেশি ডেঞ্জারাস হবে। লিলিয়া বলে, মনে হচ্ছে আমাদের সোর্ড গড হওয়ার স্বপ্ন অসম্পূর্ণই থেকে যাবে। এরর বলে, এতে কোনো ফারাক পড়ে না, যে যত বেশি স্ট্রং হবে সে তত দূর যাবে। লিলিয়া বলে, আরে ওয়ে কি কথা বলছিস? তুই আমাকে সাপোর্ট করছিস না ডিমোটিভেট করছিস? রায়না প্রে করতে শুরু করে। এরর জিজ্ঞেস করে, কিরে তোর বাবাকে মনে পড়ছে? রায়না তার বাবাকে মনে করে খুব অদ্ভুত অদ্ভুত কাণ্ড করতে থাকে, আর এররের উপরও রাগ করে, বলে, তুই কি কথা বলছিস, আমাকে প্রে করতে দে না। লিলিয়া সব কিছু এররের উপর চাপিয়ে দেয় আর বলে, যখনই আমরা মুশকিলে পড়ব তখন মনে হয় তুই আমাদের হেল্প করতে চলে আসবি। ঠিক তখনই তার বাবা এসে পড়ে আর বলে, তোকেও অনেক স্ট্রং হতে হবে, আর স্ট্রং হবার সাথে সাথে যখন এমন মুশকিল আসবে যেটা তুই হ্যান্ডেল করতে পারবি না, তখন সেখান থেকে পালিয়ে যাবি। লিলিয়া চলে যাওয়ার পর এরর আর তার বাবা কথা বলতে থাকে। বাবা বলে, আমি জানি আমি অনেক লেট হয়ে গেছি, কিন্তু এখনও শুরু করতে পারি। এখান থেকেই গল্পটা চেঞ্জ হয়ে যায়, আর সোর্ড গড টুর্নামেন্টও শুরু হয়ে যায়। ওখানে অনেক ফাইট দেখানো হয়, মানে শুরুতেই ফাইট শুরু। এর মাঝে লিয়ার ম্যাচও দেখায়। সে একটা ছেলের সাথে ম্যাচ খেলছে, খুব ভয় পাচ্ছে, আর শেষে হেরে যায়, তাই খুব দুঃখী হয়ে যায়। এরর তার কাছে গিয়ে মজা করার চেষ্টা করে, কিন্তু লিয়া তার উপরই রেগে যায় আর বলে, এখন মাত্র একটা ম্যাচ বাকি, তুই ওটাকে হারিয়ে ফাইনালে যেতে পারবি। তারপর আমরা তার অপোনেন্টকে দেখি। এরর ভাবে, আরে ওই নাইটটাকে তো আমি আরামসে হারিয়ে দিয়েছিলাম, কিন্তু এটার কি স্কিল আছে জানি না। পরের সিনে দুজনে মুখোমুখি দাগায়। মেয়েটা এররকে বলে, আমি জানি তোর কাছে কোনো স্কিল নেই, তাই হারলে পরে কোনো বাহানা দিবি না। ম্যাচ শুরু হয়ে যায়। মেয়েটা এররের উপর অনেক ফায়ারবল দিয়ে অ্যাটাক করে, কিন্তু এরর সব অ্যাটাক আরামসে এড়িয়ে যায়। তারপর নিজের সোর্ড দিয়ে অ্যাটাক করে, কিন্তু মেয়েটা সেটাও সহজে কাউন্টার করে দেয়। সে খুব গর্ব করে ভাবে, এরর তো আমাকে কখনো হারাতে পারবে না, কারণ তার কাছে কোনো স্কিলই নেই। এরর ভাবে এর সাথে লড়াই করা বেশ কঠিন হতে পারে, ক্লোজ কম্ব্যাট হোক বা লং রেঞ্জ। মেয়েটা এবার খুব রেগে যায়, তার সোর্ডকে পুরো ফায়ারে কনভার্ট করে নেয়, আর এররের উপর একের পর এক তাবড় তাবড় অ্যাটাক করে। অ্যাটাকগুলোর ইন্টেন্সিটি অনেক বেশি, তাই ভাবে এররকে তো আরামসে হারিয়ে দেব। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় এরর এক জায়গায় দাঁড়িয়ে তার সব অ্যাটাক আরামসে কাউন্টার করছে, একটাও তার গায়ে লাগছে না। মেয়েটা খুব রেগে যায়, বলে, তুই আমার এমন বেইজ্জতি করতে পারিস না। তখন এরর তার উপর ডাবল স্ল্যাশ করে হঠাৎ তার পিছনে চলে যায় আর এক ঝটকায় নকআউট করে দেয়। কিছুক্ষণ পরের সিনে লিলিয়া তার বাবাকে তুলতে চেষ্টা করছে, যাতে ফাইনাল ম্যাচ দেখতে যেতে পারে, কিন্তু বাবা যেতে চায় না। লিলিয়া বলে, মনে হচ্ছে তুমি জর্জকে খুব ভয় পাচ্ছ। বাবা বলে, আরে না না, মন চাইছে না তাই যাব না। কিন্তু লিলিয়া অনেক করে মানিয়ে নেয়, দুজনেই হাসতে হাসতে এগিয়ে যায়। এদিকে রায়না এই টুর্নামেন্ট নিয়ে খুব নার্ভাস। এরর তার কাছে এসে বোঝানোর চেষ্টা করে। রায়না বলে, এটা তো এই শহরের সবচেয়ে বড় টুর্নামেন্ট, নার্ভাস হওয়াটা তো স্বাভাবিক। হঠাৎ অ্যানাউন্সমেন্ট হয় পরের ম্যাচ শুরু হতে যাচ্ছে, জর্জ আর এরোলের মধ্যে। রায়না তাকে যেতে যেতে বলে, অল দ্য বেস্ট রে। এরর মাঠে চলে আসে, কিন্তু সবাই জর্জকে দেখে শকড, দেখতে অনেক অদ্ভুত লাগছে। তখন লিয়ার বাবা তার সোর্ডটা নজর করে আর এররকে আগে থেকেই ওয়ার্ন করে, এটা একটা ডিমন সোর্ড, তাই এটা থেকে সাবধান থাকবি। এরর বলে, আরে ওয়াও, তোমার চোখ তো বেশ তীক্ষ্ণ, এটাকে এত তাড়াতাড়ি চিনে ফেললে। লিয়ার বাবা সবাইকে এই সোর্ডের পুরো গল্প শোনায়, যে আগে এই সোর্ডটা ডিমনদের মারার জন্য বানানো হয়েছিল, কিন্তু পরে এটা নিজেই ডিমন হয়ে গেছে, তাই এটাকে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছিল। এখন সোর্ডটা বলে, এখন তো আমি ফ্রি হয়ে গেছি, যারা আমার সাথে এমন করেছে তাদের সবাই
সবাইকে আমি বদলা নেব। আর জর্জ আমাকে ফ্রি করতে অনেক হেল্প করেছে, তাই আমি এখন তার সাথে আছি। জর্জ যেই সোর্ডের নাম বলে দেয় সবাই শুনে তো চমকে ওঠে, আর এরিনাতে বসা সবাই দৌড়াতে শুরু করে। পুরো জায়গায় ভয়ানক ভগদল লেগে যায়। এটা দেখে সোর্ডটা তার পাওয়ার ইউজ করে চারদিকে একটা ব্যারিয়ার বানিয়ে দেয়। সবাই ট্র্যাপ হয়ে যায়। সোর্ডটা সবাইকে টর্চার করতে খুব মজা পাচ্ছে। তারপর এরালকে দেখা যায়, সে এখনও একদম নড়ছে না, কিন্তু ফাইট শুরু হওয়ার আগে দুজনেই কথা বলতে থাকে। জর্জ বলে, তোর কি মনে হয় সোর্ড গড বলে কিছু আসলে আছে নাকি? এখনকার সবাই কেউ নেই, এসব শুধু গুজব, আর এখন কেউ নেই যে আমাকে হারাতে পারবে। এরাল বলে, আমি তোকে সব ক্লিয়ার করে দিচ্ছি। সোর্ড গড এখনও জীবিত আছে, আর সে আমার মা। আমি নিজে সোর্ড গড না, কিন্তু তবুও তোকে আরামসে শেষ করে দিতে পারি। এরপর দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। এরালের স্পিড তো সত্যিই অনেক বেশি। জর্জ ভাবে এ তো সোর্ড গডের মতোই লড়ছে, কিন্তু তাতেও তার কোনো ফারাক পড়ে না। পরের মুহূর্তে জর্জ এরালের ওপর একটা জোরদার অ্যাটাক করে। দেখে মনে হয় এরর সত্যিই হেরে গেছে। জর্জ খুব খারাপ হাসি দিয়ে বলে, দেখলি তুই হেরে গেলি, তোর সব কথা বেকার। কিন্তু দেখে তো তার মুখ ফেটে যায়। এররের গায়ে একটাও আঁচড় লাগেনি। জর্জ রেগে গিয়ে একের পর এক তাবড় অ্যাটাক করে, কিন্তু এরর সব অ্যাটাক আরামসে এড়িয়ে যায়। তারপর এরর জর্জের ওপর একটা খুব ডেঞ্জারাস অ্যাটাক করে। জর্জের অবস্থা খুব খারাপ হয়ে যায়। সবাই ভাবে এ তো সত্যি সোর্ড গডের মতো লড়ছে, তার স্কিল তো দারুণ। জর্জ কিছু করার আগেই এরর তাকে হারিয়ে দেয়। এরিনায় দাঁড়ানো সবাই এরালকে চিয়ার করতে থাকে। আরে কি সহজেই ডিমনটাকে হারিয়ে দিলি রে। কিন্তু সোর্ডটা এখনও হার মানছে না। সে স্টেডিয়ামে এমন কাউকে খুঁজছে যে তার পাওয়ার ঠিকমতো ইউজ করতে পারবে, আর তাকে পেয়ে যায় লিলিয়ার বাবাকে। সোর্ডটা হঠাৎ রাইনার ওপর অ্যাটাক করে। এরর তাকে বাঁচাতে সামনে আসতেই সোর্ডটা লিলিয়ার বাবাকে কবজা করে নেয়। এরর বুঝে যায় মানুষকে হারালে কিছু হবে না, সোর্ডটাকেই ধ্বংস করতে হবে। সোর্ডটা এখন এররের সাথে ফাইট করতে রেডি, বলে, তুই যদি আমার কাছে আসিস তাহলে তোর ওয়াইফকে জবন করে মেরে ফেলব। এরর বলে, আরে ওয়ে, এ তো তার ওয়াইফ না, মনে হচ্ছে এই সোর্ডটাও ঘনচক্কর। সোর্ডের কাছে এখন লিলিয়ার বাবার মেমারি আছে, তাই ভাগছে লিলিয়া তার ওয়াইফ। লিলিয়া এসব দেখে ঠান্ডা ঘাম ছাড়ছে, খুব ভয় পেয়ে গেছে। এরর বলে, তাহলে চল তোদের দুজনকেই জবন করে মেরে ফেলি। সোর্ড বলে, আরে তুই পাগল নাকি, নিজের ওয়াইফকেই মারবি? লিলিয়ার তো মুখ ফেটে চারখানা। সে এররের কাছে মাফ চাইতে থাকে, প্লিজ মাফ করে দে, আমাকে বাঁচা, আমি যা যা বলেছিলাম সব মিথ্যা ছিল, সবার জন্য মাফ চাই। এই মেয়েটা তো বেশি বকবক করছে, আমি কি একে জবন করে মেরে দেই? লিলিয়ার বাবা নিজের হাতের ওপর কন্ট্রোল করার চেষ্টা করে। তার গ্রিপ আলগা হয়ে যায়, আর লিলিয়া বেঁচে যায়। এররও বুঝে যায় তার বাবা ভিতরে ভিতরে এই সোর্ডের সাথে লড়ছে। বাবা বলে, আমি তোকে এত সহজে হারতে দিতে পারি না। এখন তো আমি আমার রেসপন্সিবিলিটি বুঝতে পেরেছি, এখন আর মুখ ফিরিয়ে নিতে পারি না। এটা বলেই সে সোর্ডটাকে নিজের দিকে ছুঁড়ে মারে, আর তার টেকনিক দিয়ে সোর্ডটাকে টুকরো টুকরো করে ফেলে। মানে এর কাজ শেষ, সোর্ডটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। সোর্ড শেষ হতেই চারদিকের ব্যারিয়ারও উড়ে যায়। আর এখানেই এই ভিডিওটি শেষ হয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর এর পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো।